তিন ধরনের কনজাংশন লেকচার শিটে তোমরা দেখতে পাচ্ছ। এক নাম্বার হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, দুই হলো কোরিলেটিভ কনজাংশন, অ্যান্ড তিন হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু প্রশ্ন হলো আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে এত গুরুত্ব দিয়ে কেন শিখি, এবং চাকরিতে এখান থেকে প্রশ্নটা আসলে কিভাবে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা বোর্ডে লেখা আছে, এই 10টি আমাদেরকে সেপারেটলি মনে রাখতে হবে। এটা মনে রাখার টেকনিক হলো ফ্যান বয়েস। এটা দুটো কারণে মনে রাখতে হবে। এক নাম্বার কারণ, কোঅর্ডিনেটিং কনজাংশন এই 8টি কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হয়। কনজাংশন পড়ার একটাই উদ্দেশ্য আমাদের, কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। কত প্রকার? অনেক। উজ্জ্বল, ইংলিশে আমরা যে সেন্টেন্স বা বাংলায় বাক্য লিখি কত প্রকার? তিন প্রকার স্যার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স কমপ্লেক্স, কম্পাউন্ড। আর কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। ছোটবেলায় পড়েছিলাম যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাকে সরল বাক্য বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বাক্য থাকে কমপক্ষে, কম্পাউন্ডে দুটি ক্লজ থাকে। তাহলে প্রশ্ন হলো কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড, এটা নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। এই ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেটা শিখেছি বা বাংলা ব্যাকরণ বইয়ে তোমরা শিখেছো, দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করলে ওই ক্লজ, দুটো স্বাধীন ক্লজ যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়, ওই বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এভাবে মনে রাখতে চাই না, আমরা এইভাবে মনে রাখতে চাই ফ্যান বয়েস বা এই কোঅর্ডিনেটিং 8টি কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। কি বলেছে বলো উজ্জ্বল এই লাইনটা? আমি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড সেন্টেন্স হবে। যেমন সম্ভবত 45তম বিসিএস এ পড়েছে, তোমরা দেখেছো ডু অর ডাই। ডু অর ডাই, এখানে দুটি ক্লজ আছে, ইউ ডু তুমি করো, অর ইউ ডাই তুমি মারা যাও। যে কিন্তু যে কনজাংশনটা ব্যবহার করা হয়েছে সেখানে অর কনজাংশন ব্যবহার করা হয়েছে। কাজে বাক্যটা কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। শুধু এটা মনে রাখতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হয়। এবং এটার উপর ভিত্তি করে বাংলাদেশের চাকরিতে 20টি প্রশ্ন পড়েছে প্রায়। সবগুলো প্রশ্ন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে কি কোঅর্ডিনেটিং কনজাংশন মুখস্থ করার একটাই উদ্দেশ্য, যে এই কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? আরেকটি ইম্পর্টেন্ট গ্রামার যেখান থেকে এখান থেকে মানে যে জায়গা থেকে প্রশ্নটা রেইজ হয়, সেটি হলো এই কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে অ্যান্ড আর অর, এই দুটি কনজাংশনের আগে এবং পরে একই পার্টসিপিয়েন্ট ব্যবহৃত হয়। ইংলিশ গ্রামারে এই টাইটেলটার নাম হলো প্যারালালিজম। প্যারালাল শব্দের অর্থ হলো সমান্তরাল। আমি বোর্ডে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। তাহলে এই কনজাংশনের মধ্যে দুটোকে আলাদাভাবে ফোকাস করেছি। অ্যান্ড আর অর কনজাংশনের আগে এবং পরে একই পার্টসিপিয়েন্ট ব্যবহৃত হয়। একটু খেয়াল কর। যেমন পিএসসির একটি প্রশ্ন হলো আই ইউজুয়ালি, আমি সচরাচর, গো ফিশিং, মাছ ধরতে যাই, অর, এবার খেয়াল করো, আই ইউজুয়ালি গো ফিশিং অর ডু সামথিং নাকি ডুইং সামথিং, দ্যাটস দ্য কোশ্চেন। ডুইং স্যার সামথিং। ক্লাস 9টা 15-তে হওয়ার কথা না? সম্ভবত আমরা তো 9টায় শিডিউল, বুঝতে পারছো। মাঝে মাঝে আমার অসুবিধা থাকলে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই যে আজকে 15 মিনিট পরে ক্লাস হবে না। ঠিক আছে? ভুলে গেছে কি আঁখি? জি স্যার। 9টায় ক্লাস শিডিউল। আমি মাঝে মাঝে আমার ব্যক্তিগত সমস্যা যেদিন থাকে আমি সেদিন মেসেজ করে দিই। ঠিক আছে? আমি যদি মেসেজ না করি তার মানে 9টায় ক্লাস অনুষ্ঠিত হবে। অনেক ছেলে মেয়ে ক্লাস করতে পারছে না, বিকজ বাংলাদেশে লোডশেডিং চলছে, ইলেকট্রিসিটি প্রবলেম আছে। তো আমি তোমাদের সম্ভবত গ্রামার পড়াচ্ছি, কনজাংশন, পার্টস অফ স্পিচ। আরেকটি ক্লাস নেওয়ার পরে আমরা বেসিক ইংলিশ 1 নাম্বার লেকচার থেকে শুরু হবে, আর একটা ক্লাস পরেই। কাজে যারা নতুন স্টুডেন্ট তারা একটু ধৈর্যশীল হতে হবে। তবে এই সকল সকল টাইটেল সম্পর্কে ধারণা নিলে লস হবে না। হ্যাঁ, দেখো চাকরির প্রশ্নগুলো একটু দেখি।
এই টাইটেলটা আমরা কেন স্টাডি করছি? এই কনজাংশন পড়ার একটাই পারপাস আমি বলছিলাম, প্রাইমারিতে যে প্রশ্নগুলো হয় 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন দেখো, একবারে ডিরেক্ট জানতে চাওয়া হয় নিচের কোনটি কনজাংশন। কাজে কোনো ছাত্র যদি মুখস্থ করে তাহলে সে সহজে বলে দিতে পারে। যেমন 1 নম্বর কোশ্চেন দেখো, 2012 সালে প্রাইমারিতে পড়েছিল, হুইচ ওয়ান ইজ কনজাংশন। তাহলে এখানে অডটা কনজাংশন, নিচের কোনটি কনজাংশনের উদাহরণ, এই অডটাই বারবার পড়েছে। হ্যাঁ, আবার হুইচ ওয়ান ইজ নট কনজাংশন। হটটা জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু এটা কনজাংশনও হতে পারে, এটা সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে। উদাহরণ দিয়ে দেখাবো আমি। হটটা জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু এটা কনজাংশন হতে পারে। তাহলে সবাই আমার সাথে সাথে মুখস্থ করো, কনজাংশন কত প্রকার? 3 প্রকার। নামগুলো বলো দেখি সাজিন। কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, আর একটা হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভ কনজাংশন। আমি এর মধ্যে সব থেকে গুরুত্ব সহকারে মুখস্থ করতে বলেছি দুটি কনজাংশন, গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম। এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা মুখস্থ করার আমাদের উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্যের কথা বলছিলাম। একটি হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হয়, একটা পারপাস। আরেকটি পারপাস হলো অ্যান্ড এবং অর এমন দুটি কনজাংশন যার আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। যেমন 41তম বিসিএস এর কোশ্চেন হলো গো অ্যান্ড, যাও অ্যান্ড ড্যাশ। এখানে বলো ক্যাচ হবে নাকি ক্যাচিং হবে? গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। 41তম বিসিএস এর এই কোশ্চেন, যদিও ফলিংটা কি জানতে চাওয়া হয়েছে, বাট আমি সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বলছি। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, মনে রাখতে হবে। অ্যান্ড এবং অর এমন দুটি কনজাংশন যার আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আগে নাউন হলে পরে নাউন, আগে ভার্ব হলে পরে ভার্ব, আগে কনজাংশন হলে, দুঃখিত, অ্যান্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরেও অ্যাডজেক্টিভ। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, তাহলে দুইটাই দেখো ভার্ব আছে। একইভাবে ডু অর ডাই, হ্যাঁ, যেমনটি তোমরা দেখেছো। সে যে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, যদি আমি তোমাদের কাছে জানতে চাই এই সেন্টেন্সটাকে সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কি হবে? কম্পাউন্ড স্যার। কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? এবং ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টটা হিডেন থাকে। ইউ গো তুমি যাও, অ্যান্ড ইউ ক্যাচ তুমি ধরো, দ্য ফলিং স্টার পড়ন্ত যে বিকালের তারা সেটা ধরতে বলা হয়েছে। তাহলে কনজাংশন পড়ার আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কেন মুখস্থ করছি? দুইটা উদ্দেশ্যের কথা আমি অসংখ্যবার বলেছি। একটি হলো নিচের কোনটি কনজাংশন, প্রাইমারিতে যে ধরনের প্রশ্ন হয় এটা মুখস্থ থাকলে সহজে বলতে পারবে। নাম্বার 2, কনজাংশন থেকে চাকরিতে যে প্রশ্ন হয় সেটি হলো আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে 40তম বিসিএস এর কোশ্চেন নাম্বার 1 খেয়াল কর। এই সেন্টেন্সের দুটি ক্লজ আছে। উই মাস্ট নট বি লেট, উই হলো সাবজেক্ট, মাস্ট নট, মাস্ট হলো মোডাল ভার্ব, বি হলো মেন ভার্ব। উই মাস্ট নট বি লেট, আমরা অবশ্যই দেরি করব না। এলস মানে তথাপি, উইল মিস দ্য ট্রেন, না হলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। এখানে একটি কনজাংশন ইউজ করা হয়েছে। বলো উজ্জ্বল, কনজাংশন কোনটা? ইলস। এলস কনজাংশন। এলস মানে তথাপি। তাহলে এই কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কি হবে বলো? কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটাই পড়াচ্ছিলাম, এই যে ইফ অর এলস, এই যে মুখস্থ করালাম শর্টকাটে। শর্টকাটে কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার টেকনিক সবাই বলতে পারবে? সুমাইয়া আক্তার এবং সুথিতি বাসার, বলো তো দেখি কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার টেকনিকটা কি? স্যার ফ্যান বয়েস। ফ্যান বয়েস, BOYES, ওই ওয়াই ফর এলস, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এই যে সেন্টেন্সটা তোমরা দেখছো, আই নো আমি জানি, হোয়াট হিজ নেম ইজ তার নাম কি, এখানে কি কোনো কনজাংশন আছে? স্যার হুইচ, না স্যার হোয়াট স্যার। তাহলে এই হটটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন? না তো। তাহলে বাক্যটা কি কমপ্লেক্স হবে নাকি সাবঅর্ডিনেট কম্পাউন্ড স্যার। হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, ভালো বলেছো।
তাহলে বাক্যটা কমপ্লেক্স হবে নাকি Complex কম্পাউন্ড sentence. হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে, মনে রাখতে হবে। এই সেন্টেন্সে দুটি ক্লজ আছে। একটি ক্লজের সাবজেক্ট হলো আই, ভার্ব হলো নো, আমি আই নো আমি জানি। হট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। হিজ নেম হলো দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, ইজ হলো ভার্ব। তার নাম হয় কি এটা আমি জানি। তাহলে দুটি সাবজেক্ট দুটি ভার্ব হলে সকল বাক্যই সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। আমরা শুধু খেয়াল করব কখন তা কম্পাউন্ড সেন্টেন্স হয়। শুধু কম্পাউন্ডটা আমি ঠিক করে দিচ্ছি। এক হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কোরিলেটিভ কনজাংশনের মধ্যে 4টি কনজাংশন আছে, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। আর হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? একটি সরল বাক্য কোনটা? যে বাক্যে একটা মাত্র ক্লজ থাকে, এ ওয়ান ক্লজ সেন্টেন্স। একটা ক্লজ হবে, তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। যেমন কোশ্চেন নাম্বার 4 এ জাম্পিং আপ হি র্যান অ্যাওয়ে। এই জাম্পিংটা হলো নন ফাইনাইট ভার্ব, তোমাদের শেখানো হয়েছে। সাবজেক্ট হলো হি, র্যান হলো ফাইনাইট ভার্ব, তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। এটা একটা সিম্পল সেন্টেন্স। তো আমি প্রতিটা ব্যাখ্যা না করে এই মুহূর্তে যে কনজাংশন গুলো তোমাদেরকে দেখালাম সেগুলো তোমরা ধরতে পারছো কিনা একটু দেখি। যেমন দেখো, বাংলাদেশ রেলওয়ে 2018 সালের এই প্রশ্নটা দেখো, ওয়ার্ক অর ইউ উইল ফেল, মানে ইউ ওয়ার্ক তুমি কাজ করো অথবা তুমি ফেল করবে। এই যে অর কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত আছে, বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে 48তম বিসিএস এর প্রশ্ন, ডু অর ডাই, কম্পাউন্ড সেন্টেন্স। 11 নম্বরে কি লেখা আছে? কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লজ। টু নাকি মোর দ্যান ওয়ান? আব্দুল মুত্তালিব। স্যার হ্যাঁ, টু হবে স্যার। এক্স্যাক্টলি টু নাকি দুইয়ের অধিক থাকতে পারে? স্যার অধিক থাকতে পারে তো স্যার। থাকতে পারে অবশ্যই, ডেফিনেটলি মোর দ্যান ওয়ান। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ম্যাক্সিমাম তো ক্লজের টু থাকে। সংখ্যা মোর দ্যান ওয়ান, কিন্তু পার্থক্যটা কোথায়? কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো যুক্ত হয় প্রত্যেকটা স্বাধীন, একটি আরেকটির উপর নির্ভরশীল নয়। কিন্তু দুটোর ক্ষেত্রেই ডেফিনেশন মোর দ্যান ওয়ান ক্লজ, মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ, আর ওটাতে মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো ক্লজের ক্লাসে কথা বলা হবে। আপাতত মেইন পারপাসটা হলো বাক্যটা কোন ধরনের বাক্য এটা আইডেন্টিফাই করতে পারছো কিনা। 15 নাম্বারটা বলো দেখি একজন। অনিক মাহমুদ এবং আখি, তোমরা দুজন বলো দেখি, এবং সঙ্গীতা রয় বলছে ইউ লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শেখো অ্যান্ড গেট এ গুড জব। এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এখানে কনজাংশন আছে কোনটা? স্যার এন্ড আছে ধরতে পারছো সবাই? অ্যান্ড কনজাংশন আছে, তাই না? তাহলে কি হবে বলো? স্যার কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স হবে। compound, sir. ঠিক আছে। সে স্পোক ভেরি স্ট্রংলি, সে অত্যন্ত দৃঢ়ভাবে কথা বললো। অ্যান্ড ইউ লিসেন টু হার, এবং তুমি তাকে শুনেছো। এখানে অ্যান্ড কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে, কাজেই কম্পাউন্ড সেন্টেন্স। আবার 17 নাম্বার দেখো, 38তম বিসিএস এর প্রশ্ন, হি ইজ পুয়ার, সে হয় গরিব। হি সাবজেক্ট, ইজ হলো ভার্ব, পুয়ারটা অ্যাডজেক্টিভ, বাট হলো কনজাংশন। বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় সৎ। এই হি ইজ সাবজেক্ট আর ভার্ব বারবার লেখা হয়নি। তাহলে এখানে বাট কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে কি হবে? কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? স্যার কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড স্যার। ফ্যান বয়েজ, বি ফর বাট। এবং আমাদের অভিজ্ঞতা বলছে চাকরির যে প্রশ্নগুলো পড়বে তার অধিকাংশই এই কম্পাউন্ড সেন্টেন্সে হবে, বিশেষ বিকজ এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। আর এছাড়া যদি কোঅর্ডিনেটিং না হয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, যেমন এই কোশ্চেন নাম্বার এটা দেখো 10 নাম্বার, প্র্যাকটিস আছে এখানে, কিন্তু প্র্যাকটিস, চাকরির কোশ্চেনগুলো উত্তর করতে হবে, তারপরে প্র্যাকটিস আছে। হি ফেইল্ড, সে ব্যর্থ হলো, বিকজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমি এখন পড়াবো তোমাদের। হি ওয়াজ কেয়ারলেস। তাহলে এই টাইটেলটা পড়ার উদ্দেশ্য আমাদের দুটি, একটি হলো কনজাংশন সম্পর্কে ধারণা ডেভেলপ করা, কারা কনজাংশন, এবং কনজাংশন দ্বারা যুক্ত হলে বাক্যটা কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে। তো আশা করছি কোঅর্ডিনেটিং কনজাংশন সবাই মুখস্থ করতে পারছো, বাকিটা শীট দেখে পড়ে নিবে। এবার আসো কোরিলেটিভ কনজাংশন, এটাও মুখস্থ করতে বলেছিলাম বাসায়। এখানে দুটি গ্রামার আছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, কোরিলেট শব্দের অর্থ হলো পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ একটি আসলে অটোমেটিক্যালি আরেকটি চলে আসবে। মুখস্থ হয়েছে তোমাদের? গত দিন বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে সবার?
কোরিলেট শব্দের অর্থ কি? পারস্পরিক সম্পর্ক। সো কোরিলেটিভ কনজাংশন কতগুলো বলতে পারবে আব্দুল মোত্তালিব? আইদার, Either or, নেইদার, either nor, sir. নট অনলি, Not only but also. বাট অলসো। একটু খেয়াল করো, No sooner had then, এই তিনটে কোরিলেটিভ কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। উদাহরণস্বরূপ দেখো, আমি বললাম নট অনলি সাকিব আল হাসান প্লে ওয়েল ক্রিকেট বাট অলসো মুশফিকুর রহমান প্লে ওয়েল ক্রিকেট। তাহলে এই যে নট অনলি আর বাট অলসো এবং আইদার অর নাইদার নট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলেও বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হয়। সব কোরিলেটিভ কনজাংশন না, কেবলমাত্র এই তিনটের ক্ষেত্রে আমি ফিক্সড করে দিলাম, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। এবং এই তিনটে কনজাংশনের জন্য তোমরা জানো এই তিনটে কনজাংশন ছাড়া আরো অর এবং নর, এই কনজাংশনের গ্রামার রয়েছে। তাহলে এই পাঁচটা কনজাংশনের গ্রামারটা শুনে নাও। কি বলেছে বলো? গ্রামার, দুটি গ্রামারের কথা বলবো। এক, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। বা অর নট তো কোরিলেটিভ কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোরিলেটিভ কনজাংশন এই আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটা কি কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে? the compound হবে। একটা গ্রামার হলো এই তিনটে কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটি গ্রামার আছে, কে বলতে পারবে তোমাদের মধ্যে? আরেকটি গ্রামার হলো Sir, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট স্যার এটা। ইয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ধন্যবাদ, সে ধরতে পারছে। কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি এই কোরিলেটিভ কনজাংশন পাঁচটি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। সেটি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই বিষয়ে কথা বলবো। আজকের কোরিলেটিভ কনজাংশন গুলো মুখস্থ করাচ্ছি। মৌলিক গ্রামার হলো এর পরের যে তিনটে কোরিলেটিভ কনজাংশন আছে, যেখান থেকে শিক্ষক নিবন্ধনে প্রায় প্রতি বছর একটি প্রশ্ন করা হয়, সেই কনজাংশন গুলো একটু খেয়াল করো। মুখস্থ বলো উজ্জ্বল, সঙ্গীতা রয়, কে বলতে পারবেন? Sir, no sooner had, হুম, নো সোনার no হ্যাড, sooner had then start point, hardly before, to so that, নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, হোয়েন। তাহলে যে when, এতগুলো শব্দ মিলে একটা কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। আইদার আসলে যেমন অর আসতেই হবে, নট অনলি আসলে যেমন ওই সেন্টেন্সে বাট অলসো লিখতেই হবে, না হলে বাক্যটা ভুল। একইভাবে কোনো সেন্টেন্সে নো সোনার হ্যাড আছে কিন্তু দেন লেখা হয়নি, সেন্টেন্সটা ভুল, ইনকমপ্লিট। স্কার্সলি হ্যাড, হ্যাঁ, স্কার্সলি হ্যাড হোয়েন অথবা হার্ডলি হ্যাড বিফোর। যদি বিফোর না থাকে তাহলে হোয়েন। তাহলে এই যে তিনটে কনজাংশন চাকরির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, মুখস্থ করি। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর। বিফোর অনেক সময় থাকবে না, তখন হার্ডলি হ্যাড হোয়েনকে গ্রহণ করা যাবে। তো এই তিনটে কনজাংশন দ্বারা কিন্তু আবার দুটি ক্লজ যুক্ত হলে বাক্যটি কমপ্লেক্স হয়ে যাবে, কম্পাউন্ডার হবে না। কম্পাউন্ডের জন্য শুধুমাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন 8টি মনে রাখবে, আর কোরিলেটিভ কনজাংশন এই যে আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। এই 8 আর 3 11টি sir, so or so, আর একটি আছে দেয়ার sir, ফোর। to তো so বলো, or so that was, স্যার আরো দুইটা আছে তো স্যার। সো ডট ডট দ্যাট, আর একটা হলো হ্যাঁ, so that to, টু আর টু। হ্যাঁ, তো গ্রামার প্রশ্নগুলো বেসিক্যালি যেখান থেকে রেইজ হবে আমি সেটা নিয়ে কথা বলছি। তাহলে এই তিনটার গ্রামার আমরা এখন নিয়ে কথা বলবো। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর। এদের সম্পর্কে তোমরা কি জানো? নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর আজকে মুখস্থ করবে, এবং মুখস্থ করার মধ্য দিয়ে তুমি নিশ্চিত হতে পারছো যে নট অনলি আসলে যেমন বাট অলসো লিখতে হয়, নো সোনার হ্যাড থাকলে বাক্যে অবশ্যই দেন থাকতে হবে। আর গ্রামারটা কে বলতে পারবে? গ্রামার হলো নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এদের পরের যে ক্লজটি আমরা লিখবো সেই ক্লজটি সর্বদাই সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। কি বলেছে বলো দেখি একজন?
নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এদের পরে কোন টেন্সে লিখতে হবে বাক্যটি? Past tense. সিম্পল ফার্স্ট। সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। একটা উদাহরণ আমরা খেয়াল করি। নো সোনার হ্যাড, যেই না মাত্র দ্য টিচার, নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড, বলো তো ইন্টার্ড এর পরে কি ইন্টু লেখা যাবে? এনিবডি এলস? কেউ কি বলতে পারবে? নো সোনার না হ্যাড স্যার। দ্য টিচার ইন্টার্ড, ইন্টার্ড বললে আমাদের ধারণের পর ইন্টু চলে আসবে, এটা কমন মিস্টেক ইন ইংলিশ। কমন মিস্টেক ইন ইংলিশ, মানে ইন্টার্ডের পরে ইন্টুটা হবে না প্রিপোজিশন। আমরা ভুল করে ফেলি, যেমন কেমন ভুল করি? I am going to school, I am going to Dhaka, I am going to Cox's Bazar. হ্যাঁ, কিন্তু I am going to home, এই যে টু হোম যখন বলি তখন বাক্যটা ভুল হয়ে যায়, কারণ হোমের আগে প্রিপোজিশন টু বসে না, প্রিপোজিশন বসে না। তো এটাও কমন মিস্টেক ইন ইংলিশ। একইভাবে ইন্টার্ডের পরে ইনটুটা হবে না, এটিও কমন মিস্টেক ইন ইংলিশ। সো যাই হোক, যেমনটি বলছিলাম, কো রিলেটিভ কনজাংশন, চারটি শব্দ মিলে একটি পার্টস অফ স্পিচ। এখানে নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম বা ইন্টার্ড দ্য ক্লাস, যেই না মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, এখনো কনজাংশন লেখা শেষ হয়নি, এখন শেষ হবে। দেন দ্য স্টুডেন্টস, বলো স্বাধীন, বলো দেখি এবার কনজাংশন লেখাটা শেষ হয়েছে, দেখো। নো সোনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস, যেই না মাত্র শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলো, দেন দ্য স্টুডেন্টস ড্যাশ আপ, স্ট্যান্ড আপ হবে নাকি স্টুড আপ হবে? স্যার যেমনটি স্টুড বলছি, আপ। হবে স্যার। স্টুড আপ, কারণ ডিফিনিশন একটি গ্রামার, নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এদের পরের ক্লজটি সর্বদাই পাস্ট টেন্সে লিখতে হবে। এবং এই গ্রামারের উপরে ভিত্তি করে শিক্ষক নিবন্ধনের 4-5টা প্রশ্ন পড়েছে এ পর্যন্ত। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, তবে আমরা 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। একইভাবে তোমরা 1 মিনিট পরে স্যার আবার ক্লাসে হাফটা কি ফিরে অ্যাডভান্স আসবে। হবে স্যার? জাস্ট 1 মিনিটের ব্রেক।